এপ্রিলে 599 টাকা বাড়ানোর পর এবার এলপিজির দাম কমানো হলো 357 টাকা। নির্ধারিত দামে মিলছে সিলিন্ডার, দাবি বিইআরসির চেয়ারম্যানের। গ্যাস বিদ্যুৎ সংকটে উৎপাদন শঙ্কায় সাভারের ট্যানারিগুলো। বিদায়ী অর্থবছরে দেশের রপ্তানি আয় কমল $28 কোটি। বৈধ ভিসাতেও প্রতারণা, রুশ সেনাদের কাছে 300 বাংলাদেশিকে বিক্রি। যুদ্ধে অনিশ্চিত জীবন, অনেকে নিখোঁজ, স্বজনদের কান্না। আপাতত অবসান হচ্ছে না 4 এনবিএফআই, ঘুরে দাঁড়াতে সময় মিলবে 3 মাস। বাকি 5 প্রতিষ্ঠানের পাওনা পরিশোধের অগ্রাধিকার। স্বাগত স্টার বিস্টুডের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি রোকসানা রিমি। এপ্রিলে 2 ধাপে 599 টাকা বাড়ানোর পর এবার 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমালো বিইআরসি। নতুন দাম 1528 টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও সমন্বয় করা হলো। মূল্য নির্ধারণী সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান দাবি করেন, বাজারে নির্ধারিত দরের চেয়ে কমে পাওয়া যাচ্ছে সিলিন্ডার। মধ্যপ্রাচ্যের সংঘাতে এপ্রিলে 12 কেজি এলপিজির দাম 2 ধাপে 599 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়। মে মাসে দাম অপরিবর্তিত রাখলেও জুনে কমানো হয় 55 টাকা। এবার জুলাইয়ের জন্য 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করলো বিইআরসি। অর্থাৎ প্রায় 600 টাকা বাড়লেও কমলো 400 টাকা। তবে বরাবরই বিইআরসির নির্ধারিত দামের চেয়ে ক্রেতাদের বেশি মূল্যে সিলিন্ডার কিনতে হয়। এ বিষয়ে সংস্থাটির ভূমিকা নিয়ে প্রশ্ন করলে দাম সমন্বয়ের সংবাদ সম্মেলনে চেয়ারম্যান দাবি করেন, নির্ধারিত দরের চেয়ে কম দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে বাজারে। আমাদের গত 2 মাসের অভিজ্ঞতা আমরা দেখি, আমরা কিন্তু নির্ধারিত দামের চেয়ে কমে গ্রাহক পেয়েছে, এটা সারা দেশেই। আমাদের দাম যখন গত মাসে 1885 ছিল, মানুষ এটা 1600-তে পেয়েছে, 1700-তে পেয়েছেই, তাই না? সো আমরা এইবার দেখি, এই মাসটা দেখি। মূসক সহ প্রতি কেজি এলপিজি 127 টাকা 30 পয়সা ও প্রতি লিটার অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয় 70 টাকা। হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় জাহাজ ভাড়া এখনো বাড়তি। অন্যথায় দাম আরও কমানো যেত বলে জানান বিইআরসি চেয়ারম্যান। এখনো মাইন আছে হরমুজে, যেখানে ইন্স্যুরেন্স এখনো কমে আসে নাই। তো আমরা কমাচ্ছি এটা, আমার মনে আছে ভালো করে যে 120-এ ছিল এটা, যেখান থেকে আমরা 250-এ লাভ দিয়ে গিয়েছিলাম, মূলত সাপ্লাই চেইনটা যেন অক্ষুণ্ণ থাকে। কারণ তখন যেটা ছিল সমস্যা, যে জাহাজগুলি ভাড়া চাচ্ছিল বেশি, আর আমাদের যে দাম ছিল সেই দামের কারণে লোকাল ব্যাংকগুলি এলসি খুলতেছিল না। সো দ্যাট ওয়াজ এ রিয়েল প্রবলেম এট দ্যাট টাইম। এ সময় লোডশেডিং নিয়ে প্রশ্ন করা হলে একাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় সরবরাহে ঘাটতি ছিল বলে জানান বিইআরসি চেয়ারম্যান। আদার কস্ট মিলিয়ে যেটা প্রিমিয়াম। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। সদ্য বিদায়ী অর্থবছর শেষে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে 48 বিলিয়ন বা $4,800 কোটি, যা 2024-25 অর্থবছরের চেয়ে $28 কোটি ও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 13% কম। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। ইপিবির তথ্য বলছে 2025-26 অর্থবছরে মোট রপ্তানি আয় এসেছে $4,800 কোটি, যা আগের অর্থবছরে ছিল $4,824 কোটি বেশি। এদিকে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে রপ্তানি কমেছে 1.64%। 2025-26 অর্থবছরে এই খাত থেকে আয় এসেছে $3,870 কোটি কিছু বেশি। তবে অর্থবছরের শেষ মাস জুনে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি আয় বেড়েছে প্রায় 26%। গেল মাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে তৈরি পোশাক খাতে। পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল এছাড়া কৃষি পণ্য রপ্তানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। লবণ দিয়ে সংরক্ষণ করা হাজার হাজার পিস চামড়া নিয়ে বিপাকে সাভারের ট্যানারিগুলো। গ্যাস সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঠিকমতো চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ। সেই সঙ্গে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কোরবানির ঈদের পর থেকেই তীব্র গ্যাস সংকট ও লোডশেডিংয়ে সাভারের অধিকাংশ ট্যানারির উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। প্রকৌশলীরা বলছেন, রাসায়নিক প্রক্রিয়াজাতকরণের মাঝপথে বিদ্যুৎ চলে যাওয়ায় প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণের চামড়া নষ্ট হচ্ছে। অন্যদিকে গ্যাসের অভাবে ক্রাস্ট লেদার নির্ধারিত প্রক্রিয়ায় শুকানো সম্ভব হচ্ছে না। এতে উৎপাদনের পাশাপাশি রপ্তানিও ঝুঁকির মুখে পড়ছে। গ্যাস যদি না থাকে আমরা হিটটা ঠিক মতো পাইতেছি না, আর পানির হিট যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি, চামড়ার গুণগত মান ওইখানে একটা লস খাইতেছে। কারণ বারবার যাচ্ছে, আমাদের এই যে প্রসেসটার মধ্যে যে একটা ব্যাঘাত ঘটে, এতে আমাদের কোয়ালিটির ইস্যুও চলে আসতেছে। পরিস্থিতি সামাল দিতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে শিল্প মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। আরও 1.5 মাস আমরা এই চামড়া সংগ্রহ করব, সেটা হয়তো বা সম্পূর্ণ সংগ্রহ করতে পারবো কিনা এখানে অনিশ্চয়তা। সরকারকে দেখতে হবে এই ব্যাপারে, আমাদের কোনো দায়িত্ব আমরা আমাদের সংগঠন বা আমাদের ট্যানারির পক্ষ থেকে আমরা নেব না। গ্যাস বা আপনার ইলেকট্রিসিটি না থাকলে আমাদের রাসায়নিক কেমিক্যাল কারণে চামড়া নষ্ট হয়ে যায়। তাই আমরা যতদূর চামড়া কিনছি, এই চামড়া কীভাবে বাঁচাবো, ভবিষ্যৎ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চামড়া কালেক্ট করবো কিনা, সেই জন্য আমরা সন্দিহান। তবে বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী বলছেন, অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ তো গরমে যাবেই, পল্লী বিদ্যুৎ যায় না, এটা সারা দেশেই যায়। তো সেই তুলনায় তো ট্যানারিতে ভালো বিদ্যুৎ থাকছে, মানে আপনি যদি কম্পেয়ার টু আদার্স দেখেন। আমরা সমন্বয় করছি, আমরা তাদেরকে জানাইছি যে সমস্যা, বাকি জিনিসটা তো তাদের উপরে। তবে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান না হলে শুধু ট্যানারি নয়, পুরো চামড়া শিল্পই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা এ খাতের ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ইউক্রেন যুদ্ধে 30 যুবক পাচারের অভিযুক্ত বাংলাদেশের 3 রিক্রুটিং এজেন্সি লাপাত্তা। বিএমইটির চাকরির নিশ্চয়তা নিয়ে 2 মাস আগে বাংলাদেশ থেকে একসঙ্গে রাশিয়ায় পাঠানো হয়েছিল 30 বাংলাদেশিকে। মস্কো বিমানবন্দরেই তাদের 2 রুশ নাগরিকের হাতে তুলে দেওয়া হয়। এরপর আর কারখানায় নয়, পাঠানো হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফ্রন্ট লাইনে। কেউ আহত হয়ে হাসপাতালে, কেউ এখনও যুদ্ধক্ষেত্রে, আবার কেউ বা নিখোঁজ। পরিবারের সঙ্গে নেই কোনো যোগাযোগ, অথচ সবাই বৈধ ভিসা ও সরকারি অনুমোদন নিয়েই রাশিয়ায় গিয়েছিলেন। কিভাবে চাকরির স্বপ্ন যুদ্ধের দুঃস্বপ্নে পরিণত হলো, সেই অনুসন্ধান করেছেন ইমতিয়াজ আহমেদ। 2 মাস আগে সুস্থ শরীরে বাংলাদেশ ছেড়েছিলেন ঝিনাইদহের রাজন। এখন রাশিয়াতে ক্র্যাচ ভর দিয়ে হাঁটেন তিনি। ভিনদেশের হয়ে যুদ্ধ করে আহত হয়েছেন। আমাদেরকে এখান থেকে যেভাবে উদ্ধার করে, এখন হাসপাতাল অবস্থায় আছে। আমার 2 পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ, জানি না আবার যে কোনো সময় ফোন লাইনটা আমাদের দিয়ে দিবে। আপনারা প্লিজ আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন। রাজনের চেয়ে কিছুটা ভাগ্যবান চাঁদপুরের মঈনুদ্দিন ও তার কয়েকজন সহযাত্রী। তারা এখনও বেঁচে আছেন, কিন্তু আতঙ্কে দিন কাটছে কখন আবার ঠেলে দেয়া হয় যুদ্ধের ময়দানে। আমরা চাই দেশে যাই মরতে, আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। চলতি বছরের 7 মে বাংলাদেশ থেকে 30 জনকে শ্রমিক ভিসায় একসঙ্গে পাঠানো হয়েছিল রাশিয়ায়। এই হাসিমুখের সেলফিটা ছিল তাদের শেষ ছবি। এরপর তাদের তুলে দেওয়া হয় 2 রুশ নাগরিকের হাতে। রাশিয়ায় হাসপাতালের এক চিকিৎসককে অনুরোধ করে ভিডিও কল দিয়েছিলেন যুদ্ধে আহত আদনান। এর মধ্যে 3টি অপারেশন হয়েছে তার, কিন্তু জীবন নিয়ে দেশে ফিরতে পারবে কিনা সেটাও এখন অনিশ্চিত। 3 বছরের এই শিশু সন্তান জানে না তার বাবা কোথায়। কে চায় বাবা অন্য দেশে গিয়ে এইভাবে জীবন দিতে? কেউ চায় বাবা? ভাগ্যটা আরো বেশি খারাপ রেজাউল করিমের। 1 মাস ধরে সন্তানের কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবার। ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে দিনরাত শুধু কেঁদেই চলেছেন তার মা। কই আছে আমি কিচ্ছু জানি না, কেমন আছে কিচ্ছু জানি না বাবা। আমি 4 মাস আগে বিয়ে করা নববধূ আর প্যারালাইজড বাবার এখন শুধুই অপেক্ষা। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের সবিনয় অনুরোধ, দয়া করে আমাদের ছেলেকে খোঁজ খবর নিয়ে আমাদের একটু জানান, বাংলাদেশে সুস্থ শরীরে আমাদের কাছে এনে দেন। শ্রমিক ভিসায় রাশিয়ায় গিয়ে প্রতারিত হয়েছেন এমন 30 জনের তালিকা হাতে এসেছে স্টার নিউজের। সবার গল্প প্রায় একই। ড্রোন কারখানায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে সেখানে নেওয়া হলেও ঠেলে দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে। আর এই প্রতারণার পেছনে রয়েছে
টিএস ওভারসিজ, আরএস ইন্টারন্যাশনাল ও জাবেলিনু রিক্রুটিং এজেন্সি। কিন্তু এসব প্রতিষ্ঠানের সবাই লাপাত্তা, অফিসে ঝুলছে তালা। কিন্তু প্রতারণার শিকার এই ৩০ জনই বৈধভাবে রাশিয়ায় গিয়েছিলেন। সবারই ছিল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির নিবন্ধন। তবে সেখানে গিয়ে বদলে যায় তাদের জীবন। অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও দায়সারা জবাব। প্রতিমন্ত্রী জানালেন, প্রতারিতদের দেশে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। যুদ্ধটা পরিচালনা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমরা যোগাযোগ করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজেই ওই সমস্ত দেশেরও তো একটা কমপ্লেক্সিটি আছে। এইগুলো আর কি নিরসন করে যতখানি পারা যায় সেই বিষয়ে আমরা ফোকাস দিচ্ছি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ায় ঝুঁকিতে পড়ে যাওয়া তরুণদের ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নিতে হবে সরকারকে। রাশিয়াতে অনেকদিন ধরেই যুদ্ধ চলছে এবং এটা একটা অ্যালার্ম বেল, একটা রেড সিগন্যাল যে কোনো ব্যক্তির জন্য। এটা সমন্বিত একটা উদ্যোগ দরকার। আমাদের সমন্বয়ের অভাবে অন্যান্যরা কিন্তু এই কাজটার মধ্যে ঢুকে যাচ্ছে। রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর আলোচনা চলছে। তবে প্রতারণার এসব ঘটনায় সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। আপাতত অবসায়ন হচ্ছে না 4 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এই 4 প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতে 3 মাসের সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর আওতায় সংকটাপন্ন 9টি আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই 4 আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি, প্রিমিয়ার লিজিং। তবে অবসায়ন হতে যাচ্ছে বাকি 5 আর্থিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আবিভা ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই 5 প্রতিষ্ঠানের আমানতকারীদের পাওনা পরিশোধকে অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ তহবিল বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। সমাপ্ত অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলেও বেড়েছে আদায়ের পরিমাণ। 2025-26 অর্থবছরে মোট আদায় হয়েছে 81,471 কোটি টাকার বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় 12.5% বেশি। তবে এবারও সরকারি সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম কাস্টমসের বকেয়া রয়েছে প্রায় 25,237 কোটি টাকা। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দর এককভাবে রাজস্ব আহরণের সবচেয়ে বড় যোগানদাতা। এখানে আমদানি রপ্তানি পণ্য থেকে শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টমস হাউস। 2025-26 অর্থ বছরে 1,02,295 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে 81,471.37 কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে 20,823.63 কোটি টাকা। তবে বিদায়ী অর্থ বছরে রাজস্ব আদায় আগের বছরের তুলনায় বেড়েছে 12.37%। আমদানির পরিমাণ বেড়েছে, উচ্চ শুল্কযুক্ত পণ্য সেগুলো আমদানি হয়েছে, সেখান থেকে আমরা রেভিনিউ পেয়েছি। পাম অয়েল, ডিজেল অয়েল, ক্রুড অয়েল, এছাড়া বিশেষ করে মোটর কার থেকেও প্রচুর রেভিনিউ এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব আর বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে উচ্চ শুল্কের পণ্য আমদানি বাড়লেও সরকারি সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে পাওনা প্রায় 25,000 কোটি টাকা আদায় করতে না পারায় এবারও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। শুধু পেট্রোবাংলার কাছেই পাওনা 21,846 কোটি টাকা আর বিপিসির বকেয়া 3,922 কোটি টাকা। আমরা ইতিমধ্যে বিপিসি থেকে 590 কোটি টাকা বকেয়া আদায় করতে সক্ষম হয়েছি। বাকি যে বকেয়ার পরিমাণ আছে সেটাও আমাদের চলমান প্রক্রিয়া রয়েছে, ইনশাআল্লাহ দ্রুত আদায় হবে। এদিকে কাস্টমসের পক্ষ থেকে ব্যবসা বান্ধব কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি এইচএস কোডের জটিলতা দূর করে সম্পূর্ণ কার্যক্রম অনলাইন সিস্টেমে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। আইন কানুনের ফাঁক ফোকরের ফাঁকি, মিক্সড ডিক্লারেশনের ফাঁকি, এই ধরনের ফাঁকিগুলি সরকারকে কিন্তু রাজস্ব আদায়ে বড় বাধা সৃষ্টি করছে। আমাদের দেশে যতক্ষণ না অটোমেশন করা হচ্ছে, যতক্ষণ না আমরা অনলাইনে আমাদের কর, আমাদের শুল্ক এগুলি পরিশোধ করতে পারতেছি, ততক্ষণ না পর্যন্ত সরকার তার কাঙ্ক্ষিত রাজস্ব পাবে না। অর্থ বছরের শেষ মাস জুনে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় 3,885.1 কোটি টাকা বা প্রায় 69% বেশি।
সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। আমের 6 লাভ ঢাকার বাজার ও ফুটপাত, তবে গুণগত মান নিয়ে রয়েছে শঙ্কা। এছাড়া ভরা মৌসুমেও আমের দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, ভালো মান ও স্বাদের আম কিনতে একটু বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। হরেক রকম দেশি ফলের রাজত্ব এখন রাজধানীর বাজারে। তবুও পাইকার থেকে খুচরা বাজার সবখানে আলাদা করেই নজর কাড়ে ফলের রাজা আম। ফজলি, আম্রপালি, লক্ষণভোগ সহ নানা দেশি আমের পাশাপাশি বিদেশি জাতের বানানা ও বাড়িফোর আমের বেচা বিক্রিও এখন জমে উঠেছে। তবে বাজারে কড়া মিষ্টি স্বাদের আম্রপালির চাহিদাই বেশি। আকার ও জাত ভেদে রয়েছে দামের ভিন্নতা। এবছর আমের দাম ও মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মাঝে। ভরা মৌসুমেও দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা, তবে দাম বেশি হলেও যেন গুণগত মান ঠিক থাকে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। এখন তো সিজন, হ্যাঁ সিজনে যদি মনে করেন 50 টাকা করে হয় পারফেক্ট, তাহলে পারফেক্টটা হয়তো সবাই খাইতে পারতো। বাগান পর্যায়ে ওরা তো তেমন কিছু করে না, সিজন মানুষ আম খাবে, সে আমে যদি কোনো ধরনের থাকে, কেমিক্যালস থাকে, সেটা আমাদের জন্য অনেক কষ্টের। খুচরা পর্যায়ে বাজার ভেদে এবছর আমের দামও কিছুটা ভিন্ন। বিক্রেতারা বলছেন, পরিবহন ও শ্রমিক খরচ সহ যে যত টাকা পারেন মুনাফা করার চেষ্টা করেন তারা। আমাদের বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, 60 টাকা কেজি, 50 টাকা কেজি, 70 টাকা কেজি, বিভিন্ন রেট। ব্যানানা বিক্রি হইতেছে 700 থেকে 650, আর সুরমা ফজলি আছে 400, 450 এরকম। এবছর আমের দামে অস্বাভাবিক ওঠানামা নেই বলেই জানিয়েছেন আড়তদাররা। আবার আরেকটা আছে 30 টাকা কেজি, আবার আছে 70 টাকা কেজি, মানে আমের কোয়ালিটি বুঝা দাম হইতেছে। এটা সবচেয়ে ভালো আম রূপালী, এটার কেজি হলো 80 থেকে 100 টাকা। এই আম বর্তমানে সবচেয়ে সুস্বাদু। খুচরা বাজারে আম্রপালির কেজি এখন মান ভেদে 70 থেকে 120 টাকা পর্যন্ত। এছাড়া বাড়িফোর 90 থেকে 110 টাকা এবং ফজলি 40 থেকে 80 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 2,217 টাকা বেড়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম এখন 2,24,182 টাকা। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে 2,14,092 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,83,882 টাকা। সনাতন পদ্ধতি প্রতি ভরি স্বর্ণের দাম 1,50,232 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বর্ণের নতুন দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আর আন্তর্জাতিক বাজারে আজ স্বর্ণের দাম $4,060 উপরে। ভূরাজনৈতিক অস্থিরতার এই সময়ে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড হারে স্বর্ণ মজুত করেছে। গেল 50 বছরের মধ্যে ব্যাংকগুলোর কাছে সর্বোচ্চ 36,000 টনের বেশি স্বর্ণ মজুত রয়েছে। মূলত ডলারের উপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে সুরক্ষা নিশ্চিত করতেই চীন, ভারত সহ বিভিন্ন দেশ এই পথ বেছে নিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নীরবে বিপুল পরিমাণের স্বর্ণ কিনে নিজেদের মজুত বাড়াচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুদের পরিমাণ এখন গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে 1975 সালের পর সবচেয়ে বেশি স্বর্ণের মজুত রয়েছে, যার পরিমাণ 36,000 টনেরও বেশি। মূলত 2022 সালে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই ব্যাংকগুলোর স্বর্ণ কেনার গতি বেড়ে যায়। অথচ 90 দশকে পরিস্থিতি পুরোপুরি উল্টো ছিল। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, গত 4 বছরে ব্যাংকগুলো প্রতি বছর গড়ে 1000 টন করে স্বর্ণ কিনছে, যা আগের দশকের তুলনায় দ্বিগুণ। আর এই বিপুল চাহিদাই গত বছর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়ে দিয়েছিল। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জরিপে অংশ নেওয়া প্রায় 45% কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে তারা আগামী বছরগুলোতে তাদের স্বর্ণের মজুত আরও বাড়াতে চায়। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকগুলো আপৎকালীন সঞ্চয় বা রিজার্ভ হিসেবে বিভিন্ন সম্পদ জমা রাখে, যা মুদ্রা সংকটের সময় বা বাজারের চরম অস্থিরতার সময় মুদ্রার মান ধরে রাখতে সাহায্য করে। অতীতে যেখানে মার্কিন ডলারকে সবচেয়ে নিরাপদ মনে করা হতো, আর ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বার্ষিক জরিপে দেখা গেছে 90% কেন্দ্রীয় ব্যাংক সংকটের সময় স্বর্ণকে নির্ভরযোগ্য মনে করে থাকে।
চীন, ভারত বা তুরস্কের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর এখন বড় উদ্বেগের বিষয় হলো রাশিয়ার মতো নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার ভবিষ্যৎ পরিবর্তন। ফলে তারা মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা অনুযায়ী বর্তমানে ব্যাংকগুলোর রিজার্ভে মার্কিন ট্রেজারির চেয়ে স্বর্ণের অনুপাত বেশি। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমানে এই পদক্ষেপটি মার্কিন ডলারের আধিপত্যের বিরুদ্ধে একটি সচেতন প্রতিরোধ হলেও যতদিন বিশ্বের ভূরাজনৈতিক ঝুঁকি ও অর্থনৈতিক অনিশ্চয়তা বজায় থাকবে ততদিন কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে স্বর্ণের চাহিদাও অপরিবর্তিত থাকবে। মায়াশিকা রহমান, স্টার নিউজ। বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল ত্রিমুখী সংঘাত শুরুর আগে 1 ব্যারেল জ্বালানি তেলের দাম যেটা ছিল এখন তার চেয়ে বেশি কমেছে এই দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে 1 ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $70। যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $67। সম্প্রতি ইরানের জ্বালানি তেল রপ্তানিতে 60 দিনের বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়েও জ্বালানিবাহী জাহাজ চলাচল আগের তুলনায় বেড়েছে। উত্তেজনা কমে আসায় কিছুটা স্থিতিশীল হয়েছে তেলের দাম। ইরানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে 1 ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরুর পর যা উঠেছিল সর্বোচ্চ $126। এই ছিল স্টার বিস্টোরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।